সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও অনলাইন ক্লাসে স্বাগতম। আমি দেলোয়ার হোসেন, প্রভাষক, অর্থনীতি বিভাগ। তোমাদের আজকে আমি অর্থনীতি দ্বিতীয় পত্র দশম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা চ্যাপ্টার থেকে আজকে তোমাদের সাথে কিছু টপিকস আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো গত ক্লাস যারা ফলো করেছো তারা নিশ্চয়ই দশম চ্যাপ্টার উন্নয়ন পরিকল্পনা সম্বন্ধে তোমরা অলরেডি জানতে পেরেছ। উন্নয়ন পরিকল্পনা কি, উন্নয়ন পরিকল্পনার প্রকারভেদগুলো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পরবর্তী টপিকস শুরু করব। আবার আমরা বলতেছি আমাদের আজকের আলোচ্য টপিকস অর্থনীতি দ্বিতীয় পত্র দশম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা। গত ক্লাসের পরবর্তীতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বা পরিকল্পনা, যেটাকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যান বা এডিপি বলা হয়। তোমরা অলরেডি এডিপি নামটা শুনে থাকবে। যদি কেউ পত্র পত্রিকা বা রেডিও টেলিভিশনে অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহী থাকো, অলরেডি তোমরা এডিপি নামটা অবশ্যই শুনে থাকবে। এডিপি মানে হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যান। তো বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা পরিকল্পনা যে কোনো একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেহেতু পরিকল্পনা একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা আগে ক্লাসে বলেছিলাম যে, অথবা আমরা সেটা জানি যে পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সামনে এগোতে পারে না। অর্থাৎ কোনো কিছু লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে হলে আমাদেরকে পরিকল্পনা মাফিক সামনে অগ্রসর হইতে হয়। এখন আমরা যদি পরিকল্পনার মধ্যে আমরা অগ্রসর না হতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে আমাদের যে ধারাবাহিক উন্নয়নটা সেটা করা কখনো সম্ভবপর হয়ে উঠবে না। অলরেডি সারা বিশ্বে এটা পরীক্ষিত সত্য হয়ে উঠেছে যে কোনো অর্থনীতি দ্রুত এবং সুষম অর্থনৈতিক উন্নয়ন করার জন্য এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্য অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা খুবই জরুরি। তো আমাদের আজকের যে টপিকস নিয়ে আলোচনা শুরু করতেছি সেটা হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যান। আমরা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য প্রত্যেক দেশের সরকার এক আর্থিক বছরের মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে যেসব উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করা হয় তাকে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বা এডিপি বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা দেশ একটা একটা বাজেট প্রণয়ন করে, সাধারণত প্রতিটা বৎসরে একটা বাজেট প্রণয়ন করে। তো বাংলাদেশে সে একটা বাজেটের ফাইন্যান্সিয়াল ইয়ার বা বাজেট বা আর্থিক বৎসর বলা হয় জুলাই টু জুন। এই জুলাই টু জুন একটা বছরে বাংলাদেশে যে বাজেট প্রণয়ন করা হয় সেখানে যত ধরনের উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, সেগুলোকেই মূলত বলা হচ্ছে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্ল্যান। এখন এই যে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকারি অর্থের বরাদ্দ দেওয়া হয়। বার্ষিক উন্নয়ন দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনার একটা অংশ। অর্থাৎ যে আমরা আগের ক্লাসে আমরা বলেছি যে উন্নয়ন পরিকল্পনা মধ্যমেয়াদী হইতে পারে, দীর্ঘমেয়াদী হইতে পারে। মধ্যমেয়াদী সাধারণত আমরা বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনার নাম আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে আর কি। অথবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেগুলো রাশিয়া নিয়েছিল 20 বছরের অধিক প্ল্যান, সেটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ওই যে আমরা এডিপি বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি, সেটা ওই দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী যে আমরা পরিকল্পনা আগে থেকেই নিয়ে রেখেছি তাকেই বাস্তবায়ন করার জন্য
একটা ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে বাস্তবায়ন করার জন্য একটা কর্মসূচি, সেটাকে বলা হইতেছে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি। তো এই পরিকল্পনায় দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য আগামী 1 বছরের জন্য পরিকল্পনা করা হয়। অর্থাৎ আগামী 1 বছরে আমাদের দেশের আর্থসামাজিক অবকাঠামো কিভাবে কোন ভিত্তিতে আমরা ডেভেলপ করব বা আমাদের বাস্তব উন্নয়ন পরিকল্পনা সূচি কিভাবে বাস্তবায়ন করব, সেটা এই এডিপির মাধ্যমে আলোচনা করা হয়ে থাকে। তো এই যে এডিপি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা পরিকল্পনা, সেটা অর্থনীতির প্রায় সকল খাতকেই এই বিবেচনা করা হয় উন্নয়ন কার্যক্রমের আওতায় এনে। অর্থাৎ এডিপির আওতায় সকল অর্থনৈতিক উন্নয়ন খাতটাই অন্তর্ভুক্ত থাকে। তো আমরা এডিপি সম্বন্ধে মোটামুটি জানলাম যে এডিপি কি বা এডিপি কিসের পার্ট বা কিসের অংশ। এখন এই যে এডিপি কিসের পার্ট বা কিসের অংশ, সেটাকে যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি, সেগুলো অর্থাৎ এডিপি টেক করার বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম গ্রহণ করার মেইন উদ্দেশ্যগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো বার্ষিক পরিকল্পনা কর্মসূচির প্রথম উদ্দেশ্য হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন। আর্থসামাজিক উন্নয়ন, তারপর হচ্ছে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কৃষি সার্বিক উন্নয়ন ও কৃষি খাতের আধুনিকায়ন। আমাদের দেশ তোমরা নিশ্চয়ই জানো কৃষি প্রধান দেশ। তো আমাদের দেশের উন্নয়ন পরিকল্পনা কর্মসূচিগুলো গ্রহণ করতে হলে অবশ্যই কৃষিকে প্রাধান্য দিতে হবে। সেই কারণে এডিপি প্রোগ্রাম যখন না হয় তখন কৃষির দিকেই মেজর নজরটা আমাদের দিয়ে থাকে। কিভাবে আমাদের কৃষিটাকে আরও সার্বিক উন্নয়ন করা যায়, কৃষি খাতে কিভাবে আরও আধুনিকায়ন করা যায়। তারপরে এডিপির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে শিল্প উন্নয়ন। তারপরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। আমাদের যে প্রতি বছর অর্থনৈতিক যে গ্রোথ, সেই গ্রোথটা কতটুকু আমরা অর্জন করতে পারি, সেটাও আমাদের এডিপি প্ল্যানের মাধ্যমে দিয়ে লক্ষ্য মাত্রাটা নির্ণয় করা থাকে বা নির্ধারণ করা থাকে। তারপর হচ্ছে শিক্ষার প্রসার। এডিপির আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে শিক্ষার প্রসার। তারপর হচ্ছে জাতীয় সঞ্চয় বৃদ্ধি। তোমরা নিশ্চয়ই জানো যে সেভিংস ইজ ইকুয়াল টু আমরা জানি ইনভেস্টমেন্ট। তো আমাদের যদি সেভিংস না থাকে তাহলে আমরা ইনভেস্টমেন্ট করতে পারবো না। আর ইনভেস্টমেন্ট মানে আমরা যদি করি তাহলে সেটা থেকে রিটার্ন আসবে। এখন যদি আমরা সেভিংসই না করতে পারি তাহলে আমরা ইনভেস্টমেন্টও করতে পারবো না, আমাদের রিটার্নটাও আমাদের ঠিক ফেরত আসবে না, অর্থাৎ আমাদের ডেভেলপমেন্ট কর্মসূচিটা আগাবে না। সেই জন্য এডিপির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে যে জাতীয় সঞ্চয় বৃদ্ধি করা। তারপরে হচ্ছে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি। তো যে কোনো অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে বিনিয়োগ। যদি আমাদের বিনিয়োগ বেশি থাকে অটোমেটিক্যালি আমাদের রিটার্ন বেশি আসবে, আমাদের অর্থনীতি দ্রুত ডেভেলপ হবে বা দ্রুত অর্থনৈতিক উন্নয়ন হবে। এখন সেই কারণে এডিপির একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকে যে কিভাবে আমরা সরকারি ও বেসরকারি বিনিয়োগটা বৃদ্ধি করতে পারি। তারপরে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বর্তমান বিশ্বে কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন ডেভেলপ যদি কেউ না করতে পারে তাহলে তার উন্নয়নটা দ্রুত গতিতে হবে না। কারণ কমিউনিকেশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন যত দ্রুত বেশি ডেভেলপ হবে এবং যত বেশি ডেভেলপ হবে আমাদের পণ্যগুলো পরিবহন এবং ইনফরমেশনটা তত বেশি আপডেটেড থাকবে। এর ফলে পরবর্তীতে আমরা আমাদের অর্থনৈতিক কার্যক্রমটা দ্রুত ত্বরান্বিত করতে পারবো। সেই কারণেও এডিপির একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকে সরকারি ও যাতায়াত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উন্নয়ন করা।
তারপর হচ্ছে ইনকাম ডিসইকুয়ালিটি বা ইনকাম ডিসপ্যারিটি, যে আমাদের সমাজে বিদ্যমান আয়ের যে বৈষম্য আছে সেটাও দূর করা একটা এডিপির গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হতে পারে এবং সমাজের একটা অংশ শুধু ধনী হইতে থাকবে আর একটা অংশ শোষিত হয়ে দারিদ্র্যের রাস্তা করে নিক্ষেপ হবে, সেই অবস্থা থেকে যাতে না হয় সেই কারণে এডিপি প্রোগ্রামগুলো, বিভিন্ন উন্নয়ন প্রোগ্রামগুলো সাজানো হয় ওই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যাতে আমাদের সোশ্যাল ইনকাম ডিস্টেন্সটা কম থাকে বা সামাজিক অর্থনৈতিক আয়ের যে বৈষম্য আছে সেটা যাতে সহজে দূর করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও আলোচনায় দীর্ঘক্ষণ আলোচনা করার ফলে আমরা আবারও তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, আমরা আমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের 10ম চ্যাপ্টার উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা, উন্নয়ন পরিকল্পনা চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করতেছি। আমাদের আজকের প্রথম টপিকসটা শুরু করছি, আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি বা পরিকল্পনা। অলরেডি আমরা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচি কি সেটা বললাম এবং ওইটার উদ্দেশ্যগুলো আমরা কি সেগুলো নিয়ে স্বল্প সংক্ষিপ্ত আলোচনা করলাম। তারপর হচ্ছে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, অর্থাৎ বাংলাদেশের যে উন্নত দেশ হওয়ার জন্য যতগুলো ইন্ডিকেটর আছে সবগুলোই অ্যাক্টিভ, অর্থাৎ কোনোগুলোই স্থবির না। যেহেতু স্থবির না এবং বাংলাদেশের মানুষের কর্মস্পৃহা আছে এবং উদ্যমতা আছে অর্থনৈতিক দ্রুত উন্নয়ন করে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য, সেই কারণে মূলত বাংলাদেশকে অনুন্নত দেশ না বলে উন্নয়নশীল দেশের ক্যাটাগরিতে ফেলানো হয়েছে। এখন এই যে আমাদের মতো উন্নয়নশীল দেশ, বিশ্বে আরও অনেক উন্নয়নশীল দেশ আছে, সেই উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা কি, কতটুকু, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আর কি। অর্থাৎ ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ যে উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা কতটুকু এবং কতটুকু সেটা জরুরি যে উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা লাস্ট ক্লাসেও বলছিলাম যে বর্তমান যুগ পরিকল্পনার যুগ, ইন অ্যান্ড এভরিথিং। পরিকল্পনাবিহীন যদি কোনো কিছু করা হয় তাহলে সেটার আলটিমেট গোলটা, আমরা সুফলটা পাবো না। অর্থাৎ আমাদের যে অর্থনীতির উন্নয়নের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্য যদি আমরা পরিকল্পনা ধরে না সামনে অগ্রসর হই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে আমরা টোটালি ব্যর্থতার পর্যবসিত হব। সেই কারণে আমরা বলছি বর্তমান যুগ পরিকল্পনার যুগ। বর্তমান বিশ্বে উন্নত, অনুন্নত বা উন্নয়নশীল দেশ নির্বিশেষে প্রায় সব দেশই দ্রুত অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে থাকে। তবে উন্নয়নশীল দেশের অর্থনীতিতে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা খুব বেশি, উন্নত দেশের চেয়েও বেশি। কারণ উন্নয়নশীল দেশসমূহের অর্থনীতিতে বিদ্যমান ক্রমবর্ধমান দারিদ্র্য, বেকারত্ব, খাদ্য ঘাটতি, শিল্পে অনগ্রসরতা, মুদ্রাস্ফীতি, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি সমস্যার সমাধানে এবং সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশগুলোতে আমাদের প্রচুর অর্থনৈতিক সমস্যাগুলো বিদ্যমান। তার মধ্যে আছে খাদ্য ঘাটতি, চরম দারিদ্র্য, খাদ্য ঘাটতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি। এই যে হিউজ যে অর্থনৈতিক সমস্যা, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সম্পদের স্বল্পতা, স্কারসিটি অফ ওয়েলথ বা সম্পদের স্বল্পতা। তো অর্থনীতির
মেইন লক্ষ্য আমরা যদি খেয়াল করি যে সীমিত সম্পদ দিয়ে কিভাবে অসীম অভাবটাকে সমন্বয় সাধন করা যায়, আমরা সেটা অর্থনীতির মেইন লক্ষ্য জানি। অর্থাৎ আমাদের অর্থনীতিতে যে কোনো কাজে আমাদের প্রফিট ম্যাক্সিমাইজ হতে হবে এবং কস্ট মিনিমাইজ হতে হবে। তো সেই ক্ষেত্রে যখন প্রফিট ম্যাক্সিমাইজ হবে এবং কস্ট মিনিমাইজ করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে সম্পদের ইউটিলাইজেশনটা বা আমাদের সম্পদের ব্যবহারটা সর্বোচ্চকরণ করতে হবে। অর্থাৎ সর্বোচ্চকরণ যদি আমরা না করতে পারি তাহলে সম্পদের অপচয় ঘটবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা স্থির থাকে সেই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে আমরা ব্যর্থ হয়ে যাব। তো এই যে চরম অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে ইন্ডিকেটরে আমাদের ক্রাইসিস, সেই ক্রাইসিস দূর করার জন্য বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য পরিকল্পনা খুবই আধুনিক যুগ উপযোগী পদক্ষেপ এবং বাস্তবসম্মত পদক্ষেপ। তো এই যে আমরা যে অর্থনৈতিক যে আমাদের সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যদি আমরা সমস্যাটু পয়েন্ট টু বেসিস আমরা আলোচনা না করে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো হাতে নিই, তাহলে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে আমরা ব্যর্থ হয়ে যাব। তো এই যে বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশের জন্য যে উন্নয়ন পরিকল্পনার কী গুরুত্ব, সেটা আমরা একটু পয়েন্ট ধরে আলোচনা করি, তাহলে আরও বিস্তারিত আমরা ব্যাখ্যাটা সুন্দরভাবে বুঝতে পারবো, আমরা আরও জানতে পারবো যে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা আমাদের কতটুকু জরুরি। তো প্রথম যে আমরা উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার গুরুত্বের প্রথম যে আমরা পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি, আমরা এখনো উন্নত বিশ্বের অবস্থান পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু আমরা আপ্রাণ ট্রাই করতেছি যে আমাদের অর্থনীতি কীভাবে উন্নত অবস্থায় নেওয়া যায়। সেই কারণে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং তার মধ্যে প্রথম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে বা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন। আমরা জানি পরিকল্পনাবিহীন অর্থনীতিতে কি হবে, আমরা কোনো দ্রুত অর্থনৈতিক কাঙ্ক্ষিত লক্ষ্য তো অর্জন করতে পারবোই না, সাথে আমরা কি হবে, আমাদের সম্পদের অপচয় ঘটবে এবং সেই সম্পদের অপচয় যাতে না ঘটে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়ন যাতে ত্বরান্বিত হয়, সেই কারণে পরিকল্পিত অর্থনীতিতে ধরে আমরা অগ্রসর হতে হবে। সেই জন্য আমাদের পরিকল্পনা জরুরি। বস্তুত আমরা যদি দেখি যে চীন এবং সোভিয়েত রাশিয়া যে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করেছে, তাদের মূলে ছিল সঠিক পরিকল্পনা ছিল বিধায় তারা তাদের অর্থনীতিটাকে দ্রুত ডেভেলপ করতে সক্ষম হয়েছে। তো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং শুধু জরুরি বললে হবে না, এটা অপরিহার্য একটা বিষয়। আমাদের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধি। উন্নয়নশীল দেশসমূহের জাতীয় আয় ও মাথাপিছু আয় খুবই কম এবং তাদের জীবনযাত্রার মানও নিচু। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের জাতীয় মাথাপিছু আয় যেমন কম, তেমনি জনগণের জীবনযাত্রার মানও নিচু। উন্নয়নশীল দেশের জাতীয় আয় মাথাপিছু আয় বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সুষ্ঠু পরিকল্পনার বিকল্প কিছুই নেই। অর্থাৎ
যেহেতু আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, আমাদের জাতীয় আয় ও মাথাপিছু আয় খুবই কম। যেহেতু খুবই কম, সেহেতু আমাদের জীবনযাত্রাটা অবস্থাও আমাদের লো লেভেলের, লো স্ট্যান্ডার্ডের। আমরা যদি পাশাপাশি উন্নত বিশ্বের দেশগুলোতে তাকায় দেখি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের জীবনযাত্রার মানটা কতটুকু স্ট্যান্ডার্ডটা, তাদের তুলনায় আমাদের জীবনযাত্রার মানগুলো কতটুকু স্ট্যান্ডার্ড। এবং আমরা এখনো দেখতে পারবো আমাদের আশপাশ জনগণের দিকে তাকালে কতটুকু আমরা দারিদ্র পীড়িত অবস্থার মধ্যে আমরা দিন যাপন করি, কতটুকু আমরা আর্থিক সক্ষমতার সাথে দিন যাপন করি, সেগুলো আমরা পার্থক্যগুলো সহজে আমরা বুঝতে পারবো বা ধরতে পারবো। এবং এতে করে আমরা দেখতে পারবো যে আমাদের দেশের মাথাপিছু আয় এবং জাতীয় আয় আসলেই কম, এবং আমাদের জীবনযাত্রার মানটা খুবই নিচু মানের। তারপরে হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমরা ক্লাসের শুরুতে আলোচনা করতেছিলাম যে সম্পদের সুষ্ঠু ব্যবহার না করলে আমাদের সম্পদের অপচয় ঘটবে। আমাদের সম্পদের যেহেতু যদি অপচয় ঘটে, তাহলে কি হবে? আমাদের খরচ বা ব্যয় বেড়ে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করতে আমরা ব্যর্থ হয়ে যাব। যেহেতু উন্নয়নশীল দেশের জাতীয় সম্পদের পরিমাণ কম, বা এইসব দেশে অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি না করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাটা সিদ্ধান্তটা একেবারেই বুমেরাং হয়ে যাবে। পরিকল্পনাবিহীন সমাজে সম্পদের সুষ্ঠু ব্যবহারের কোনো নিশ্চয়তা থাকে না। একটা কথা মনে রাখবা, উৎপাদন ও সম্পদের ব্যবহার অধিকাংশ ক্ষেত্রে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। উৎপাদন ও সম্পদের ব্যবহার অধিকাংশ ক্ষেত্রেই মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়, ফলে জাতীয় সম্পদের অপচয় ঘটে। যখন কোনো কিছু ইকুয়াল ডেভেলপমেন্ট চিন্তা না করে উৎপাদন ও সম্পদের ব্যবহার করা হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় শুধু মুনাফা কীভাবে বাড়ানো যায় সেই কথা চিন্তা করেই উৎপাদনকারীরা সেই দিকটা নিয়ে ব্যস্ত থাকে। তো সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই সম্পদের অপচয়টা করে ফেলে। কিন্তু আমরা যদি ইন দ্য মিন টাইম, অ্যাট দ্য সেম টাইম, আমরা যদি পরিকল্পনা নিয়ে সেই লক্ষ্যটা বাস্তবায়ন করতে পারি, উৎপাদন উপকরণ সমূহ ব্যবহার করব, তখন সেই ক্ষেত্রে প্রফিটটা আমাদের মুখ্য হয়ে দাঁড়াবে না। ফলে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারটা নিশ্চিত হবে, এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারটা নিশ্চিত হলে কি হবে? আমাদের উন্নয়নটাও দ্রুত গতিতে ত্বরান্বিত হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উন্নয়নশীল দেশের উন্নয়ন পরিকল্পনার আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য দূরীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানবা যে বাংলাদেশ একটা দারিদ্র্য পীড়িত দেশ। এই যে দারিদ্র্য পীড়িত দেশ, আমাদের এই দারিদ্র্যের থেকে মুক্তির জন্য আমাদের গভর্নমেন্ট বা সরকার প্রচণ্ড কর্মস্পৃহা নিয়ে, উদ্যম নিয়ে কাজ করে যাচ্ছে, যাতে আমাদের দারিদ্র্যটা দূরীকরণ করতে পারে এবং সবার মুখেই খাদ্যে, সবার অন্ন বস্ত্র সংস্থান মৌলিক অধিকারগুলো যাতে সুষ্ঠুভাবে সুরক্ষিত হয়। এখন এই যে উন্নয়নশীল দেশের অধিকাংশ লোক, অনেক লোকজন দারিদ্র সীমার নিচে জীবনযাপন করে। এই যে দারিদ্র্যের কারণে উন্নয়নশীল দেশের যে অধিকাংশ লোক খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। দারিদ্র্য নিরসন যদি করা সম্ভবপর হয়, তাহলে আমাদের উন্নয়নটাও
সুসংগঠিত হবে এবং উন্নয়নটাও মজবুত হবে। এবং উন্নয়নটা যদি মজবুত হয় তাহলে আমাদের অর্থনীতিটাও আমাদের খুব মজবুত আকারে দাঁড়াবে। সেই কারণে আমাদের যদি পরিকল্পনা নেওয়া হয় যে আমাদের এতটুকু জনগোষ্ঠী দারিদ্র্যে আক্রান্ত, আমার এই জনগোষ্ঠীর জন্য আমার এইভাবে আমার ডেভেলপমেন্ট প্রোগ্রামটা ডেকোরেট করতে হবে বা নির্ধারণ করতে হবে। তখন দেখা যাবে আমাদের সেই লক্ষ্যটা যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দারিদ্র্যের পীড়িতের হারটা আস্তে আস্তে কমতে একটা সময় গিয়ে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভবপর হবে। সেই কারণেই আমাদের পরিকল্পনাটা আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে দারিদ্র্য দূরীকরণের জন্য। তারপরে হচ্ছে এই যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে উন্নয়ন পরিকল্পনা আরেকটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধান। বেকার সমস্যার সমাধান, এই যে বেকার সমস্যা উন্নয়নশীল দেশের গুলোতে অধিকাংশ ক্ষেত্রেই বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা। ওয়ার্কফোর্স আছে, লেবার ফোর্স আছে, কিন্তু আমরা তাদেরকে সঠিকভাবে যদি কাজে নিয়োজিত না করতে পারি, তাহলে কি হবে, তাদের লেবারটা অপচয় হয়ে যাবে। এবং আমরা যদি পরিকল্পনা ধরে না এগোতে পারি, তাহলে কি হবে, আমাদের ডিসগাস এমপ্লয়মেন্ট বা সদ্য বেকারত্বটা আরও প্রকট হয়ে যাবে। আমরা জানি যে ডিসগাইজ এমপ্লয়মেন্ট বা সদ্য বেকারত্বটা কি। তো এই সদ্য বেকারত্ব গুলো কি অর্থনীতির জন্য আরো মূলত বোঝাস্বরূপ। এখন আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করে যে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে, এই যে লেবার ফোর্সটা তাদের ওই কর্মসংস্থানের মধ্যে এঙ্গেজড হতে পারবে। এঙ্গেজড হয়ে পরবর্তীতে সে দেশের অর্থনীতিতে নিজের আয় বাড়ানোর সাথে সাথে সে দেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা পালন করতে পারবে। এবং পাশাপাশি কি হবে, যদি আমরা বেকারত্বটা দূর করতে পারি, আমাদের সামাজিক ন্যায়বোধটাও বাস্তবায়িত হবে বা বিবেচিত হবে। কারণ অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, তার একটা মূলে বড় কারণ হচ্ছে বেকারত্ব। যদি আমাদের এই যুবক ফোর্সটাকে, লেবার ফোর্সটাকে আমরা যদি এমপ্লয়মেন্টে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের উন্নয়নও হবে এবং আমাদের সামাজিক বিশৃঙ্খলাটা সেটা অনেকাংশে কমে যাবে। তারপর হচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উন্নয়ন পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ। উন্নয়নশীল দেশের বা আমাদের মতো দেশগুলোর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাদ্য ঘাটতি। আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, সে হারে আমাদের দেশের খাদ্যটা বাড়তেছে না, খাদ্যের উৎপাদন বাড়তেছে না। এই যে খাদ্যের উৎপাদন বাড়তেছে না, পরবর্তীতে কি হচ্ছে, যে আমাদের খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু আমাদের যদি উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে আমাদের কৃষি উন্নয়নের মাধ্যমে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি, তাহলে কি হবে, আমাদের অর্থনীতিটা আরও মজবুত হবে। এবং আমাদের এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ উপাদান, সেটা বা লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। তারপর হচ্ছে দ্রুত শিল্পায়ন। উন্নয়নশীল দেশের অন্যতম বৈশিষ্ট্য হলো শিল্পের পশ্চাৎপদতা বা শিল্পের অনগ্রসরতা। দ্রুত শিল্পায়ন ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধন সম্ভব নয়। বিশেষ করে ভারী ও
মূল মূল ও ভারী শিল্প স্থাপন অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত। তাই এই বাংলাদেশের মতো অর্থনৈতিক উন্নয়নশীল দেশের জন্য উন্নয়ন পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য হচ্ছে দ্রুত শিল্পায়ন। এখন আমরা যদি ভারী শিল্পগুলো স্থাপন আমরা যদি দেখি যে আমরা আশেপাশে উন্নত দেশগুলোতে যদি দেখি যে দেখব তারা শিল্প উন্নয়নের মাধ্যমে তাদের ভাগ্যের উন্নয়ন করেছে এবং দ্রুত তাদের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে সম্ভবপর হয়েছে আর কি। এখন আমাদের দেশের যদি আমরা আরও আমাদের সার্বিক দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ভারী শিল্প কলকারখানা স্থাপন করতে হবে। কারণ ভারী শিল্প কলকারখানা স্থাপন করলে সেটা থেকে যে আউটপুটটা পাবো সেটা আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনীতিকে মজবুত করার ব্যাপারে। এবং সেই কারণে আমাদের প্ল্যান ওয়েতে আগাতে হবে বা অগ্রসর হতে হবে যে আমাদের ভারী শিল্পটা স্থাপন কিভাবে করব, কিভাবে আমাদের জন্য ভারী শিল্পটা আমাদের অর্থনীতিতে অবদান রাখতে পারবে এবং সেই জন্য উন্নয়ন পরিকল্পনাটা সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর হচ্ছে আয় ও সম্পদের বৈষম্য হ্রাস করা। উন্নয়ন পরিকল্পনা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আয় ও সম্পদের বৈষম্যটা যে কিভাবে দ্রুত হ্রাস করা সম্ভবপর হয়ে পড়ে। উন্নয়নশীল দেশের আমাদের মতো উন্নয়নশীল দেশে দেখা যাচ্ছে যে আয় ও সম্পদের বন্টনে চরম বৈষম্য রয়েছে। দেখা যাচ্ছে কারো কাছে অঢেল সম্পদ রয়ে গেছে, আবার কারো কাছে একটুও সম্পদ নাই। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধনী আরও বেশি ধনী হচ্ছে, দরিদ্র আরও বেশি দারিদ্র্যে আস্থা করে প্রেক্ষিত হচ্ছে। এখন এই যে দেশের অধিকাংশ সম্পদ মুষ্টিমেয় লোকজনের হাতে ঘনীভূত থাকে, এর ফলে ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য বিরাজ করে এবং সমাজের একটা অসন্তোষ বৃদ্ধি পায়। এই সমাজের অসন্তোষ বৃদ্ধি যাতে না পায় এবং অসন্তোষ যাতে হ্রাস করা যায় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এমন ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে হবে যাতে আমাদের এই আয় ও সম্পদের বৈষম্যটা হ্রাস পায়। যাতে দেখা যাচ্ছে একজন বিশাল ধনী হয়ে যাচ্ছে আর একজন বিশাল গরিব হয়ে যাচ্ছে, সেই অবস্থা যাতে সম্মুখীন না হয়। সেই কারণে আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি রোধ। আমরা জানি মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতিকে ইংলিশে বলা হয় ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি বা মুদ্রা সরবরাহ, মার্কেটে মুদ্রা সরবরাহ বেড়ে যাওয়া, অর্থাৎ যে আমাদের যে পণ্য আছে তার তুলনায় আমাদের সব মুদ্রা সরবরাহটা বেড়ে গিয়ে অর্থের মানটাকে আমাদেরই কমিয়ে দিতেছে। এই যে অধিকাংশ উন্নয়নশীল দেশের বড় একটা সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মুদ্রাস্ফীতির কারণে উন্নয়নশীল দেশে জনগণের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখাই হলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য। অর্থাৎ আমাদের দ্রব্যমূল্য যে আছে সেটা যাতে যে দাম একটা নির্দিষ্ট লেভেলে বিরাজ থাকে এবং মুদ্রাস্ফীতি যাতে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বিরাজ থাকে, সেই কারণে আমাদের উন্নয়ন পরিকল্পনাটা গ্রহণ করতে হয়। না হলে এইটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কি দেখা যাবে? প্রত্যেকের জীবনযাত্রার ব্যয়টা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আরও সে অর্থনৈতিক বিভিন্ন সমস্যায় পতিত হবে। তারপর হচ্ছে আমাদের ইকুয়াল ডেভেলপমেন্ট। অর্থনৈতিক পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা আরেকটু গুরুত্বপূর্ণ হচ্ছে সুষম উন্নয়ন।
দেশের যে সমস্ত অঞ্চলে তুলনামূলকভাবে বেশি অনগ্রসর বা সুবিধা বঞ্চিত সেসব এলাকার উন্নয়নের প্রতি অগ্রাধিকার প্রদানের মাধ্যমে দেশের সকল অঞ্চলের মধ্যে ভারসাম্যপূর্ণ উন্নয়ন বা সুষম উন্নয়ন নিশ্চিত করাই উন্নয়ন পরিকল্পনা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখব, আমাদের একটা অঞ্চল খুবই বেশি উন্নত আর একটা অঞ্চল খুবই পিছিয়ে আছে। এখন যে অঞ্চলটা আমরা পিছিয়ে আছে সেই অঞ্চলকে প্রায়োরিটি দিয়ে ওইখানে উন্নয়নমূলক প্রোগ্রামগুলো আমরা গ্রহণ করে আমরা আমাদের অন্য অঞ্চলে যারা ডেভেলপ অঞ্চল আছে ওই অঞ্চলের তুলনায় সেই ক্ষেত্রে সেইখানে একটা ইকুয়ালিটি নিয়ে আসা, এটাও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তারপর হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ। জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে উন্নয়নের সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা বার্থ কন্ট্রোল। এখন এই বার্থ কন্ট্রোল যদি আমরা না করতে পারি তাহলে আমাদের সেক্ষেত্রে বোঝা হয়ে যাবে জনসংখ্যা। সেই কারণে আমাদের এই উন্নয়ন পরিকল্পনার কাঙ্ক্ষিত উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন কন্ট্রোল করা আর কি। যাই হোক, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা। আমাদের মতো দেশে উন্নয়নশীল দেশে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে উন্নয়ন পরিকল্পনা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের আর্থসামাজিক অবকাঠামো খুবই দুর্বল ও অনুন্নত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ও যোগাযোগ সহ অবকাঠামোগত সুযোগ সুবিধার উন্নতি একান্ত জরুরি। তাই আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন পরিকল্পনায় দেশে আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আরেকটা জিনিস হচ্ছে উন্নয়ন পরিকল্পনার জিনিস হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কমানো। উন্নয়নশীল দেশের অর্থনীতি মূলত বৈদেশিক সাহায্যের উপর অধিকাংশ ক্ষেত্রে নির্ভরশীল থাকে। তা দেখা যাচ্ছে তাদের বাজেট প্রণয়ন আছে, সেই বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশের নির্ধারণ থাকে বৈদেশিক সাহায্য, এবং এই বৈদেশিক সাহায্যগুলো অধিকাংশ ক্ষেত্রে ঋণ আকারে থাকে আর কি। তো পরবর্তীতে দেখা যায় সেই ঋণটা পরিশোধ করতে গিয়ে অনেক আরও খরচ বেড়ে যায়। সেই কারণে উন্নয়নশীল বৈদেশিক সাহায্যের অত্যধিক নির্ভরশীলতা মোটেই কোনো দেশে কাম্য নয়। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা হ্রাস করা। তো এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে এডিপির উদ্দেশ্য, তারপরে আমরা আলোচনা করলাম উন্নয়নশীল দেশের জন্য উন্নয়ন পরিকল্পনার গুরুত্বটা, সেটার জন্য আমরা আলোচনা করতে গিয়ে আমরা বললাম সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, দারিদ্র্য দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, বেকার সমস্যা সমাধান, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন, দ্রুত শিল্পায়ন। এই যে জিনিসগুলো আমরা যদি আমাদের ডেভেলপিং বা আমাদের মতো ডেভেলপিং দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি আমাদের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাটা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে আমরা এই সমস্যাগুলো বা অবস্টেকলগুলোকে কাভার করতে পারে আমরা উন্নত দেশের দিকে ধাবিত হতে পারবো। আর যদি না পারি এবং যদি আমরা পরিকল্পনা না নিই তাহলে আমাদের সম্পদের অপচয় ঘটবে, আমাদের দ্রুত কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়নও সম্ভবপর হয়ে উঠবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যথেষ্ট এই টপিক্সের উপর আলোচনা হয়েছে। আশা করি তোমরা এই টপিক্স থেকে উপকৃত হবে। আমরা পরবর্তী আবার কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং কোভিড-19 সম্পর্কে সচেতন থাকো। আশা করি তোমাদের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।